নমস্কার। আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের ভেলকির হুমকি। সবাই বলে কুলের সর্দার পিশাচ সিদ্ধ। সে ইচ্ছা করলেই যেখানে খুশি যেতে পারে, যে কোনো পশু পক্ষীর আকার ধরতে পারে, বাতাসের সঙ্গেও মিশিয়ে যেতে পারে। গুলে সর্দারের নামে জেলার ছেলে বুড়ো মেয়ে ভয়ে হরথরি কম্পমান। তার মতো সাহসী ও নিষ্ঠুর ডাকাতের নাম আর কখনো শোনা যায়নি। সে যে কত লোকের যথাসর্বস্ব কেড়ে নিয়েছিল, কত মানুষের প্রাণ বধ করেছিল, কত গ্রাম জ্বালিয়ে দিয়েছিল, তার কোনো হিসাব নেই। জ্যান্ত বা মৃত যে অবস্থাতেই হোক, তাকে ধরতে পারলে সরকার অনেক টাকা বকশিস দেবেন বলে প্রচার করলেন বটে। কিন্তু আজ 10 বছরের ভেতর কেউ তার মাথার একগাছা চুল পর্যন্ত ছুঁতে পারল না। আমার মনেও সন্দেহ হলো, তবে কি সত্যি সে ভুতুরে মন্ত্রতন্ত্র কিছু জানে? তারপর তার অত্যাচারে আমরা সকলেই যখন দিশেহারা হয়ে উঠেছি, তখন একদিন শোনা গেল কুলে সর্দার নাকি ধরা পড়েছে। মথুরা মণ্ডল ছিল এই অঞ্চলের খুব বড় একজন মহাজন। ডাকাতের দল নিয়ে গুলে সর্দার এক অমাবস্যার রাতে তার বাড়ি আক্রমণ করল। ঢেকি দিয়ে দরজা ভেঙে ডাকাতরা ভেতরে ঢুকেই দেখল উঠোনের ওপর বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন স্বয়ং মথুরা মণ্ডল। পর মুহূর্তেই সে বন্দুক ছুড়ল এবং সঙ্গে সঙ্গে একজন ডাকাত আহত হয়ে মাটির ওপরে লুটিয়ে পড়ল। কিন্তু চোখের পলক ফেলতে না ফেলতেই কুলে সর্দার বাঘের মতো মথুরার ওপর ঝাঁপিয়ে পড়ল। মথুরা দ্বিতীয়বার বন্দুক ছোড়বার আগেই গুলি তার ধারালো রামদা চালালো। বেচারা মথুরার তখনই মাথাটা উড়ে গেল। মথুরা মারা পড়ল বটে, কিন্তু ভাগ্নে ছিল উঠোনের পাশের একখানা ঘরে। সেখান থেকে সে জানলা দিয়ে ক্রমাগত বন্দুক ছুটতে লাগলো। বেগতিক দেখে ডাকাতের দল ভয় সেখান থেকে চম্পট দিল। কিন্তু পালাবার সময় গুলে সর্দার অন্ধকারে পাঁচিলের ওপর থেকে এমনভাবে হুমড়ি খেয়ে মাটির ওপর এসে পড়ল যে তখনই অজ্ঞান হয়ে গেল। তাকে বন্দি করা হলো সেই সুযোগেই। সেখানকার থানার ইন্সপেক্টর ছিলাম আমি। গায়ের লোকেরা গুলে সর্দারকে আমার কাছে ধরে নিয়ে এলো। লোকটার চেহারাটা কি ভয়ানক! মাথায় একগাছা চুল নেই, চোখ দুটো ফাঁটার মতো গোল, জবা ফুলের মতো লাল আর খেদা খেদা নাক, গোফ বিড়ালের মতো, হাতে কাঁধে আর বুকে লোহার মতন শক্ত শক্ত মাংস। লম্বায় সে প্রায় 6.5 ফুট উঁচু এবং তার গায়ের রং আবলুস কাঠের মতন কুচকুচে কালো। তার গায়ে আর কাপড়ে রক্ত মাখা থাকতে তাকে আরো ভয়ানক দেখাচ্ছিল। যদিও তার হাত পা বাঁধা, তবু যেন তাকে দেখে আমার কেমন ভয় করতে লাগলো। পাহারাওয়ালাদের হুকুম দিলাম তারা যেন সর্দারের চারিদিক ঘিরে দাঁড়িয়ে থাকে। গুলে দাঁত বার করে হেসে বলল, যতই ঘিরে থাকো আর হাত পা বেঁধে রাখো বাবা, আমাকে কেউ ধরে রাখতে পারবে না। এমন সময় পুলিশের বড় সাহেব খবর পেয়ে তাকে দেখতে এলেন। খানিকক্ষণ অবাক হয়ে দেখে তাকে সাহেব বললেন, সর্দার, আর তুমি আমাদের ফাঁকি দিতে পারবে না। গুলে ঘর কাঁপিয়ে অট্টহাস্য করে বলল, আরে রেখে দাও সাহেব তোমাদের বাহাদুরি, আমাকে ধরে রাখে কে? আমি পাখি হয়েই উড়ে পালাবো। সাহেব বললেন, ননসেন্স। এ সেপাই, আসামি को गार्ड में ले जाओ। গুলে আবার অট্টহাস্য করে হাতের 2 বুড়ো আঙ্গুল দেখিয়ে বলল, কি বলে রাখলুম সাহেব, আমি তোমাদের ঠিকই কলা দেখাবো। বিচারে গুলে সর্দারের ফাঁসির হুকুম হলো। ফাঁসির কথা শুনে সে আদালতের মাঝখানেই কোমরে হাত দিয়ে নাচতে নাচতে হেরে গলায় গান জুড়ে দিল। জজ সাহেব তো অবাক। আমি ভেবেছিলাম যে তার এই মুখ সাবাসী আর বেশি দিন থাকবে না, কিন্তু এই ফাঁসির দিন যতই ঘনিয়ে আসতে লাগলো, তার এই হাসি ঠাট্টা ততই যেন বেড়ে উঠল। রোজই সে বলতো, আমার শখ হয়েছে বলেই দিন কয়েক জেলখানার ভেতরে বসে জিরিয়ে নিচ্ছি, কিন্তু ফাঁসি দিন কেউ আমাকে খুঁজেই পাবে না। জেলের প্রহরীরা সকলেই তার এইসব কথাই বিশ্বাস করত। তারা আমাকে বলতো, হুজুর, ও বেটা জাদুকর, ও নিশ্চয়ই আমাদের ফাঁকি দিয়ে পালাবে। আমরা কি করব বলুন? ও যদি রাত্রির বেলায় মশা মাছি হয়ে উড়ে যায়, কে ওকে দেখতে পাবে? বলতে লজ্জা হয়, কিন্তু আমারও মনে কেমন একটা খটকা লাগলো। গুলে সর্দারের ফাঁসির ঠিক আগের দিন আমি পুলিশের বড় সাহেবের কাছে গিয়ে আমার মনের সন্দেহের কথা খুলে বলল। সাহেব প্রথমটা হেসেই আমার কথা উড়িয়ে দিয়ে বললেন, আরে আরে, ওসব বাজে কথা নিয়ে আমার মাথা ঘামাবার সময় নেই।
আমি বললাম, সাহেব, আমাদের দেশে কিন্তু ভোজবাজিতে মানুষ উড়িয়ে নিয়ে যাওয়ার কথা শোনা যায়। এমন ব্যাপার তুমি নিজে কখনো দেখেছো? না, তবে কিন্তু অনেক ঘটনার কথা শুনেছি। গুলি সর্দার যে রোজ এরকমই কথা বলছে, আর ফাঁসির হুকুম পেয়েও এতটা মনের খুশিতে আছে, এর কারণটা কি? সাহেব খানিকক্ষণ স্তব্ধ হয়ে চিন্তা করলেন। তারপর দোমনার মতন বললেন, আহ, দেখো, যদিও আমি এসব আজগুবি ব্যাপারে বিশ্বাস করি না, তবু সাবধানের মাননি। কাল সকালে তো সর্দারের ফাঁসি হবে। আচ্ছা, আজ রাতে তার ঘরের সামনে আমরা দুজনেও বসে পাহারা দেব। গুলে সর্দার যে ঘরে বন্দি ছিল তার দরজার ঠিক সামনে সাহেব আর আমি দুখানা চেয়ারের ওপর বসে আছি। আমাদের আশেপাশেও আরো দুজন প্রহরী। মাঝে মাঝেই শুনতে পাচ্ছি ঘরের ভেতর বসে গুলে সর্দার প্রাণের ফুর্তিতে তুড়ি দিয়ে গান গাইছে। রাত ক্রমশ গভীর হয়ে এলো। এখন গানের বদলে গুলের ভীষণ নাশা গর্জন শুনতে পাচ্ছি। কাল সকালে তার ফাঁসি, আর আজ সে নিশ্চিন্ত হয়ে নিদ্রা নিচ্ছে। আমার মনটা সন্দেহে পরিপূর্ণ হয়ে উঠল। কিন্তু ঢং ঢং করে 3টে বাজল, তবু তো অস্বাভাবিক কিছুই ঘটল না। সাহেব কৌতুকহাস্য করে বললেন, বাবু, দেখেছো তো, একালে ভোজবাজি আর চলে না। আমি আর কিছু বললাম না। নিজের কুসংস্কারে নিজেরই লজ্জা লাগতে লাগলো। প্রায় তখন ভোর হয়ে এসেছে। তখন সাহেব আর আমি দুজনেই একটু ঝিমিয়ে পড়েছিলাম। হঠাৎ প্রহরীদের চিৎকারে চমকে মাথা তুলে দেখি কয়েদখানার দেওয়ালের ঘুলঘুলির নিচেই একটা ভয়ঙ্কর কালো বেড়াল দাঁড়িয়ে আছে। আমরা সকলেই তার দিকে ছুটে গেলাম। কেউ লাঠি, কেউ বন্দুকের কুদো, আর কেউ লাথি তুলে তাকে বারবার মারার চেষ্টা করছে। কিন্তু সেই অদ্ভুত আশ্চর্য বেড়ালটা আমাদের সকলকেই এড়িয়ে উঠোনের দিকে চোঁচা দৌড় মারল। লকআউট বলেই পুলিশ সাহেব তার রিভলভার তুলে ঘোড়া টিপলেন। গুলিটা বিড়ালের পিছনের একটা পায়ে গিয়ে লাগলো। সে আর্তনাদ করে খোঁড়াতে খোঁড়াতে আরও 2-1 পা এগিয়ে গিয়ে স্থির হয়ে পড়ল। আমরা ছুটে কয়েদখানার ঘুলঘুলির কাছে গিয়ে উকি মেরে দেখলাম গুলে সর্দার ঘরের মেঝের ওপর চিত হয়ে শুয়ে যন্ত্রণাপূর্ণ স্বরে আমাদের লক্ষ্য করে গালাগালি দিচ্ছে। আমি আশ্বস্তির নিঃশ্বাস ফেলে বললুম, আসামি ঘরের ভেতরেই আছে, স্যার। সাহেব রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বললেন, থাকবে না তো যাবে কোথায়? ওসব কুসংস্কার আমি মানি না, যদিও প্রথমটাই আমারও সন্দেহ হয়েছিল। গল্পটা এখানেই শেষ করা যাক। বাকি আছে খালি 2টো কথা। আজ সকালে যথাসময়ে গুলে সর্দারকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দেওয়া হলো, কিন্তু তাকে ফাঁসি কাঠে নিয়ে যাওয়ার সময় দেখা গেল তার একখানা পা হঠাৎই ভেঙে গেছে, আর সে অত্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।